আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। তো আজকের থেকে আমার আম ২ দেশের ট্রাভেল ব্লগ পর্ব আকারে আপনাদের মাঝখানে তুলে ধরবো। তো এটা হচ্ছে আমার সেই পর্ব আকারের ১ম পর্ব। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমি কুমিল্লা থেকে ঢাকা যাব এয়ারপোর্টে এবং ওইখান থেকে আমি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি এবং সেখান থেকে আপনার বাই এয়ারে করে আমি সিঙ্গাপুর যাচ্ছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন আমি এই আশাই করি। তো চলুন আমার সাথে আজকে আপনাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছি। আসলে হঠাৎ করে আমার একটা প্ল্যান ছিল যে আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ট্যুর করার। তো যেই কথা সেই কাজ অনুযায়ী আমি ভিসা করলাম, তারপরে আপনার টিকেট করলাম, তারপরে কিভাবে আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করলাম তা ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি বলবো। সো আজ এই পর্বে হয়তো কিছুটা বলবো, বাকি পর্বগুলোতে আরও বলবো এবং সবশেষ লাস্ট পর্বতে আমি টোটাল খরচ কত টাকা আসছে এবং কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদেরকে আমি ডিটেলস বলবো। তো আমি চলে আসলাম বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আছে সবচেয়ে নামকরা পপুলার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসলেও আমাদের বিমানবন্দরটা দেশ অনুযায়ী, মানুষ অনুযায়ী অনেকটা ছোট হয়ে গেছে। আসলে আমাদের আরও বড় বিমানবন্দর দরকার। দেখা যাক, এখন থার্ড টার্মিনাল চালু হচ্ছে। থার্ড টার্মিনাল চালু হলে থার্ড টার্মিনালের অবস্থা কী হয় সেটা দেখব। দেখার পরে হয়তো বলা যাবে যে আসলে উন্নত বিশ্বের সাথে কতটুকু আমরা তাল মিলাতে পারলাম। বাট বাহির থেকে দেখে যতটুকু মনে হয় যে আমরা উন্নত বিশ্বের সাথে অনেকটা তাল মিলাতে পারতেছি। তো আমি এখন চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে। একটু আগে আমি বাইরে ছিলাম। প্রবাসী যে একটা লাউঞ্জ করছে, যে প্রবাসীরা এখানে ওয়েটিং রুমে বসতে পারবে, নামাজ পড়তে পারবে এবং বিমান টেক অফ এবং ল্যান্ড করার আগ পর্যন্ত প্যাসেঞ্জার এবং তার সাথে যে রিলেটিভরা আছে সবাই এখানে অপেক্ষা করতে পারবে। ওইখানে বসলাম, বসার পরে তারপরে বের হয়ে গেলাম। বের হয়ে আমার সাথে যাচ্ছে এক হিন্দু দাদা সিলেটের, ওনাকে রিসিভ করলাম, সুমন দা। উনি খুব ভালো মানুষ, জলি মাইন্ডের মানুষ এবং খুবই আন্তরিক একটা মানুষ। তো ওইটা শেষ করে তারপরে আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেল, তো বাইরে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা ভিতরে চলে আসলাম। বোর্ডিং পাস ভিতরে আসার পরে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হয়েছে। আমাদের বোর্ডিং পাস এখনো ওপেন হয় নাই, চেক ইন ওপেন হয় নাই। তো চেক ইন ওপেন হওয়ার পরে আমরা বোর্ডিং পাসটা নিলাম। নেওয়ার পরে আমরা ইমিগ্রেশনে আসার পরে আমাদেরকে তো এই তো মানে বাংলাদেশ ইমিগ্রেশনে যা হয় আসলে বাংলাদেশের প্যাসেঞ্জাররাও যে প্রবলেমটা করে এবং ইমিগ্রেশন আমাদের সাথে যা করে, প্রসিকিউশন রুমে নিয়ে গেল। প্রসিকিউশন রুমের থেকে তারপরে আমাদের কয়েকটা তথ্য ইনফরমেশন জানতে চাইলো, বা আমি প্রপারভাবে আপনার তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করলাম। তারপরে বললো ওকে ঠিক আছে, ওনাকে ইমিগ্রেশন করে দেন। তারপরে আমাদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা আপনার ওয়েটিং রুমে অপেক্ষা করলাম। ওয়েটিং রুমে অপেক্ষা করার পরে বিমান আসলো। তারপরে আমরা ফাইনাল সিকিউরিটি চেক ইন কমপ্লিট করার পরে আমরা বিমানে উঠে গেলাম। আসলে আমরা এবার রিটার্ন টিকিট করেছিলাম থাইল্যান্ডের বিমানে। থাইল্যান্ডের পতাকা বাই বিমান থাই এয়ারওয়েজে আমরা কি জানি বলে রিটার্ন টিকিট করেছিলাম। থাইল্যান্ডের বিমান গুণগত মান খুবই ভালো, তাদের সার্ভিস, তাদের ফুড কোয়ালিটি সব দিক থেকে তারা খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমাদের যে বিমানটা আমাদেরকে বাংলাদেশ থেকে থাইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে, যেহেতু আমরা থাই এয়ারওয়েজের বিমান, সেক্ষেত্রে আমাদের থাইল্যান্ডে একটা লে ওভার আছে। আমাদের লে ওভারটা খুবই কম, মাত্র 2 আওয়ার্সের একটা লে ওভার যাওয়ার সময়। আবার যখন আমরা মালয়েশিয়ার থেকে বাংলাদেশে ব্যাক করব তখন মাত্র 1 আওয়ারের একটা লে ওভার থাকে। তো লে ওভারটা আসলে আমি প্রথম বুঝতে পারি নাই যে লে ওভারটা আসলে অনেক কম হয়ে গেছে। আসলে এয়ারপোর্ট এত বিশাল, আসলে লে ওভার 2 ঘন্টা কেন 4 ঘন্টা দিলেও মনে হয় লে ওভারটা অনেক কম হয়ে যাবে, আমার কাছে যতটুকু মনে হয়। তো যাই হোক, তো আমরা লে ওভার কথা এখন বাদ দিয়ে এখন আমরা আল্লাহর নামে বিমানে উঠলাম। বিমান এখন আপনার ট্যাক্সিওয়েতে চলে আসলো। ট্যাক্সিওয়ে থেকে এখন রানওয়েতে আসলো। এই যে বিমান এখন ফ্লাই করবে। তো আল্লাহর নামের উপরে বিমান ফ্লাই করে ফেললো। বিমান ফ্লাই করার 10 থেকে 15 মিনিট পরেই কেবিন ক্রুরা আমাদের জন্য খাবার নিয়ে আসলো। আমি শুরুতে আপনাদেরকে বললাম তাদের ব্যবহার, সদিকা,
থেকে শুরু করে সব কিছু খুবই মার্জনীয় ছিল। আর যদিও কেবিন সব দেশের সব এয়ারলাইন্সের কেবিন ক্রুদের ব্যবহার খুবই ভালো। তো তারা আইসে এখানে সুন্দরভাবে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি ভেজ না নন ভেজ। তো আমরা বললাম যে নন ভেজ। তারপরে আমাদেরকে এখানে আপনার ডিনার সার্ভ করছে, এটা দিনেই হবে যেহেতু রাত্রেবেলা ডিনার সার্ভ করলো। ডিনারটা খুবই ভালো ছিল, গুণগত মানের থেকে ধরে শুরু করে আপনার কোয়ালিটি এবং টেস্ট খুব ভালো ছিল, যা অস্বাভাবিকভাবে বলা যায়। তো এখানে একটা আপনার এই যে হোয়াইট টিস্যু দিল, একটা টিস্যু দিল, স্পুন দিল, এখানে চিকেন উইথ রাইস দিল, তারপরে একটা ডেজার্টের মতো কি দিল, তারপরে সালাদ দিল, পানি দিল, তারপরে আপনার কি জানি বলে সাথে আপনার ড্রিঙ্কস কি নিবে জিজ্ঞাসা করাতে আমি অ্যাপল জুস নিলাম। তারপরে আপনার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাবারের মান তো খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু ওয়াশরুমে আসলাম। আসলে ওয়াশরুমটা একটু আপনার সাথে শেয়ার করি। আমি অন্য ভিডিও ব্লগের ভিতরে দেখছি ওয়াশরুম শেয়ার করতে। তাদের ওয়াশরুমের স্পেসটা, সব বিমানে ওয়াশরুমের স্পেস খুব ছোটো থাকে, বাট তাদের ওয়াশরুমের স্পেসটা খারাপ না, ভালোই ছিল। এখানে বেবিদের চেঞ্জ করার জন্য একটা বেবি টেবিল ছিল, পানি তো হট ওয়াটার কোল্ড ওয়াটার সবই ছিল। তারপরে ওয়াশরুম থেকে আসার পরে ল্যান্ডের আগে দিয়ে আমি একটু চা খাইতে চাইলাম। তো আমি কেবিন ক্রুকে কল করাতে কেবিন ক্রু আমাকে চা দিল। বিমানে একটা জিনিস খেয়াল করলাম, হোয়াইট টি এবং ব্ল্যাক টি দুইটা বলে। আসলে হোয়াইট টি এবং ব্ল্যাক টি বলাতে আমি একটু কনফিউজ ছিলাম। তখন বললাম যে ওকে হোয়াইট টি বলাতে দেন উনি আমাকে একটা হোয়াইট টি দিল। তো চা খাওয়া কমপ্লিট, অলরেডি আমরা এখন থাইল্যান্ডে চলে আসছি। থাইল্যান্ডের আকাশে আছি, থাইল্যান্ডের আকাশ থেকে এখন থাইল্যান্ডে ল্যান্ড করতেছি। তো থাইল্যান্ডে ল্যান্ডের যে ব্যাপারটা আসলে অনেকটা সময় নিছে। আসলে আপনার কি জানি বলে টার্মিনাল হয়তো বা সরি ঠিক রানওয়ে হয়তো একটু বিজি ছিল, তাই রানওয়ে ল্যান্ডিংয়ে একটু টাইম নিছে। তা অবশেষে আমরা সুস্থ সুন্দর সুকুশলে আমরা ল্যান্ড করতে পারছি থাইল্যান্ডের মাটিতে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। তো আসলে বোর্ডিং ব্রিজ হয়তো খালি ছিল না, তাই আমাদের দূরে একটু বিমানটা ল্যান্ড করার পরে আমরা ওইখান থেকে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামি, তারপরে বাসে করে আমরা টার্মিনালে আসি। তো আসার সময় তো দেখলেন বাইরে থেকে টার্মিনালটা দেখতে এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর করে লাইটিং করা। আসলে রাত্রে মানে অন্ধকার ছিল, বাইরের থেকে আমি বুঝতে পারি নাই, বাট ভিতরে ঢোকার পরে দেখতেছি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে এত দূরত্ব আর এত সুন্দর আয়োজন, এত বড়, এত নিট অ্যান্ড ক্লিন। আসলে একটা সত্যি কথা বলতে কি, আমি তো এখন পরে ভয়েস ওভারটা দিচ্ছি। সিঙ্গাপুর এয়ারপোর্টে যাওয়ার পরে বুঝতে পারছি সিঙ্গাপুর অনেক সুন্দর, বাট তার আগ পর্যন্ত মনে হলো যে না, এটাই অনেক বড়, অনেক সুন্দর। অনেক বড় মনে হয়েছে, বাট আমি এক্সপেকটেশন ছিল যে সিঙ্গাপুর অনেক সুন্দর হবে, ওইটাই হয়েছে। কিন্তু বাট এটাও খারাপ না, মানে বলার মতো না আর কি। যাই হোক, তো আসলে একটা সত্যি কথা বলতে কি, মানে দুনিয়াতে না ঘুরলে দুনিয়াটা আসলে জানা যাবে না। আমরা আসলে একটা যদি পৃথিবীটাকে একটা বই মনে করি, তাহলে আমরা একটা পৃষ্ঠায় পড়ে আছি, মানে নিজের দেশে আছি মানে একটা পৃষ্ঠায় পড়ে আসি। আমি বিভিন্ন দেশ যখন ঘুরবো তখন আমি বইয়ের বিভিন্ন পাতা ঘুরে ঘুরে দেখা হবে এই জিনিসটা, ওই রকম আর কি। তো যাই হোক, তা আমরা আপনার আরেকটা চেক ইন হইলো। চেক ইন হওয়ার পরে তারপরে আমরা আবার ওয়েটিং রুমে অপেক্ষা করলাম। ওয়েটিং রুমে অপেক্ষা করার পরে আমাদের বিমানের বোর্ডিং শুরু করলো। শুরু করার পরে আবার একটা চেক ইন হইলো। চেক ইন হওয়ার পরে এখন বিমানে এসে বসছি। এই বিমান তো বিশাল বিমান ভাই, বোয়িং 787 মেবি, আই থিঙ্ক, আই ডোন্ট নো। এটার ভিতরে হচ্ছে আপনার 3 সারিতে সিট, তিনটা 9টা করে সিট। তারপরে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আপনার এলইডি স্ক্রিন আছে, মানে টিভি আছে। তারপরে সিটগুলো হচ্ছে 3 রকমের কালার। সো সব কিছু মিলাই এটা খুবই ভালো। তো আমাদের সাথে মানে আমরা এখানে 6 জন আসছিলাম। নোয়াখালীর একটা আপু তার বেবি নিয়ে আসছে, ঢাকাতে একটা আপু জব করে ওই আপু আসছে, সিলেটের একটা ভাই বিজনেস করে ওই ভাইয়াটা আসছে, আর ঢাকাতে একটা আপু রিটায়ারমেন্টে আছে, সিনিয়র অনেক, যদিও আপু ডাকি, উনিও আছে।
সবাই আমাদের এখানে প্রত্যেকটা মেম্বার খুবই ভালো ছিল। আমরা একেকজন একেক জায়গা থেকে একত্রিত হইছি একটা গ্রুপের মাধ্যমে এবং গ্রুপের মাধ্যমে আমাদের পরিচয়। আমাদের এক্সট্রা আদার্স কোনো পরিচয় ছিল না। তো সবাই আসলে ঘুরার জন্য কেউ ভ্যাকেশনে গেছে, কেউ কোনো পারপাসে গেছে, কেউ ঘুরতেই গেছে। ওভারঅল সবাই ঘুরার জন্যই গেছে। সবাই ঘুরতেই গেছে। তো আসলে এখন উইন্ডো সিট পাই নাই। এটা তো আমি ডিসঅ্যাপয়েন্টেড হইলাম। তো আমরা আপনার কি জানি বলে বিমানটা আকাশে যতক্ষণ ছিল খুব ভালো ছিলাম, ভালো খাবার-দাবার দিল এই বিমানেও। যেহেতু এটা আপনার থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর আসছে, এখানে মিক্সড আ আ যাত্রী ছিল। সো বাংলাদেশ থেকে যখন আসছিল এটা শুধু বাঙালি ছিল। এখানে মিক্সড যাত্রী ছিল। বিমানটা খুব ফুল ছিল, একদম ফুল ছিল। মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম এসব জায়গার যাত্রী দিয়ে একদম মিক্সড ছিল, ফুল। তো বিমানটা ল্যান্ড করার সময় একটু টার্বুলেন্স করতেছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি আকাশ অনেক মেঘলা ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে আমরা ল্যান্ড করছি। ল্যান্ড করার পরে তারপর বহু কষ্টে বিমান ল্যান্ড করছে। ল্যান্ড করার পরে তারপর আমরা টার্মিনালে আইসা তো আমরা অবাক রীতিমতো চোখ কপাল উঠে গেছে। এত সুন্দর একটা এয়ারপোর্ট, এটাই আসলে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসলে দিস ইজ সিঙ্গাপুর বলতে বাধ্য হইলাম। আসলেও এটা সিঙ্গাপুর, কিচ্ছু বলার নেই ভাই। আসলে না বললে পারা যাইতেছে না। আসলে এত সুন্দর চারিদিকে একটা এয়ারপোর্টের ভিতরে পুরো সবুজায়নের মাধ্যমে একদম পুরো নেচার বেস্ট করে রাখছে এটাকে। তারপরে ঝর্ণা, তারপরে আপনার মানুষ, ব্যাগেজ ক্লেম থেকে শুরু করে ইমিগ্রেশন যার তো দেখানোর কোনো নিয়ম নাই, তবুও না বলে পারতেছি না। এটা ইমিগ্রেশন, আমরা তো সিল দেয় না, এটা ইমিগ্রেশন। এবং ইমিগ্রেশন পুলিশ যেগুলো থাকে, যারা থাকে তারা অনেক দূরে বসে থাকে। তারা তারার মতো করে কথা বলে, বাট একটু ফলো আপ রাখে। যাদের কোনো প্রবলেম হইলে তারা ওইখান থেকে উঠে আসা সলিউশন করে দেয়। বাট আপনাকে কখনো কোনো হ্যাসেলসের মাধ্যমে ফালাবে না, আপনাকে কখনো কোনো ঝামেলার মধ্যে, কোনো কিছুর মধ্যে বা কোনো ইয়ার ভিতরে ফালাবে না। প্রয়োজন আপনাকে যথেষ্ট হেল্প করবে। তো যাই হোক, ইমিগ্রেশন তো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে ব্যাগেজ ক্লেম করলাম আমরা। তো ব্যাগেজ ক্লেম করার পরে তারপরে আমরা এখন কথা হচ্ছে আমরা তো বের হব। বের হওয়ার আগে আমাদের মেইন যে জিনিস অ্যাট্রাকশন সেটা তো অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে জুয়েলে যেতে হবে। এই হচ্ছে সেই জুয়েল। এখন আমি আপনাদের মাঝখানে জুয়েল নিয়ে হাজির হইলাম। আসলে জুয়েলে যদি না আসেন তাইলে ভাই বিশ্বাস করতে পারবেন না যে আসলে জিনিসটা কি। আর জুয়েল ৩-৪ ঘন্টা তো ঘুরে শেষ করা যাবে না। এই দিকে তাকালে দেখবেন এখানে একটা ফুয়ারা চলতেছে, ওই দিকে তাকালে দেখবেন ওইদিকে একটা ফাউন্টেন, ট্রেন যাচ্ছে জুয়েলের সাইডে দিয়া। ওই এর উপরে দেখবেন একটা, আবার ওই যে দেখছেন ব্রিজ আছে, ব্রিজের পাশে দেখবেন আরেকটা ফাউন্টেন পড়তেছে। মানে এক একটা কর্নার মানে এক এক রকম, মানে দেখে শেষ করতে পারবেন না এবং বলার মতো না। আসলে এটা ঘুরতে হইলেও আমার মনে হয় ৩-৪ ঘন্টা নটে আনা, আমার কাছে যেটা মনে হইলো আর কি বাস্তব অভিজ্ঞতা থেকে। তো যাই হোক, সবকিছু মিলাই আসলে আমাদের এই যে জার্নিটা আমার কাছে একটুকু ক্লান্তিকর লাগে নাই। কারণ বাংলাদেশ থেকে থাইল্যান্ডেও খুব নরমাল ছিল। খাবার দাবারও দিল ভালো। বাট থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ল্যান্ড করার সময় আমার একটু ভয় লাগছিল, অনেক টার্বুলেন্স ছিল। তো তারপর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ল্যান্ড করছি। এই যে আমরা এখন জুয়েল দেখা কমপ্লিট করে আমরা এখন বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের জন্য বাইরে ট্যাক্সি অপেক্ষা করতেছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের ট্যাক্সি চলে গেছে আমাদের লেট দেখে। এখন আমরা নিজেদের মতো করে একটা ট্যাক্সি নিব। তো ট্যাক্সি নিয়ে তারপরে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাব। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার ফেসবুক পেজ ফলো দিবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। তো আপনাদের মাঝখানে পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আমার সাথেই থাকুন। ওই ভিডিওতে আমি ভিসার ব্যাপারে, ভিসা সংক্রান্ত ব্যাপারে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।